আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বের অতিথি কবি এবং সম্পাদক অরুণ চক্রবর্তী। নমস্কার অরুণদা, আপনাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। স্বাগত তোমাকেও। আমার এই পর্ণকুটিরে তুমি আসলে এই প্রথম দীর্ঘদিন তোমাকে পরিচয় কবিতার সূত্রে, মননের সূত্রে এই আগমন আমার এই বয়সে আমাকে আরো যেন উদ্বুদ্ধ করছে। আপনি বললেন পর্ণকুটির, আমি বললাম স্বর্ণকুটির, ঠিক আছে? খুব ভালো লাগলো, এটা তো কবিতার কথা। তো দীর্ঘদিনের কাগজ উত্তর দিনাজপুর জেলা আপনার চয়ন পত্রিকা, আপনি এবং সৌরিন্দা, আজকে সৌরিন্দাকে এখানে পেলেও ভালো হতো, তবে যেহেতু সময়টাও কম, আমরা এসছি এখানে লিটল ম্যাগাজিন মেলায়, সেজন্য আপনার সঙ্গে আমার প্রথম পরিচয় সেই 90s-এ, দীর্ঘদিনের পরিচয়। আর পাশাপাশি আরো একটু বলি যে আমি যে কাগজটা করি সেটা 25 বছর পূর্ণ হয়ে 26-এ আর কি পদ্য। সেই কাগজটায় যারা বটবৃক্ষের মতন ছায়া দিয়েছিলেন, মানে যেমন সমীরণ ঘোষ প্রথম সংখ্যাতেও লিখেছিলেন এবং উনি যাওয়ার মানে চলে যাবেন, যাওয়ার আগেও সেই কাগজটাই আর কি উনি লিখেছেন। এইরকম ভাবে যারা বটবৃক্ষের মতন ছিলেন তাদের মধ্যে কিন্তু আপনি একজন, তাই না? পদ্মের মতো একটা পত্রিকা সংস্পর্শে এসে আমার যে চেতনা, আমার যে মনন, সেটা কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছে। যে তোমাদের মতো এই সাহিত্যপ্রেমী, কবিতাপ্রেমী মানুষগুলোকে অন্তরের অন্তঃস্থলে আমি স্থান দিতে পেরেছি, এটাই আমার জীবনে একটা বিরাট প্রাপ্তি। অরুণদা, খুব ভালো লাগলো। আপনাদের তো আশীর্বাদ ছাড়া তো এগুলো হয় না। যেমন সমীর দা, তারপরে সমীরন্দ তো বটেই, প্রতি সংখ্যায় লিখেছেন, নীরদ দা, হ্যাঁ, পুণ্যশ্লোক দা, এরা সবাই বলতেন, পুণ্যশ্লোকলা তো বলতেন যে ইনি সবকিছু ভেঙে দিয়েছে, ভেঙে চুড়ে দিয়েছে। তো যাই হোক, নিজের কথা আর নিজে বলবো না, বলবেন পাঠক, বলবেন সময়, বলবেন আপনাদের মতো বটবৃক্ষ যারা এখনো রয়েছেন আর কি। এবার জানতে চাইবো আপনার শুরুর সময়টা, এই যে লেখালেখির প্রতি একদম ডুবে থাকা, হ্যাঁ, আর দীর্ঘ এতদিন ধরে মানে একটা লম্বা রেসের ঘোড়া হয়ে যে চয়ন পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গাটা, এই যাত্রা পথটা শুরু কবে থেকে? আসল কথা, আমি প্রথম থেকেই, আপনি কোথাকার মানুষ? মানে আমি, হ্যাঁ ঠিক বলছি, আমি মূলত আমার জন্মস্থান হচ্ছে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার প্রান্তিক একটা গ্রাম ডালিঙ্গা, রাধিকাপুর সীমান্তবর্তী একটা গ্রাম ডালিঙ্গা, সেখানে 1952 সালে 10ই এপ্রিল। আচ্ছা। এখন তারপরে প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল ওখানটাতে। কোথায়? ডালিঙ্গাতে। আচ্ছা। কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে, জীবন জীবিকার স্বার্থে আমার বাবা 1956 সালে রায়গঞ্জে এসে এই অঞ্চলে রবীন্দ্রপল্লীতে জায়গা কিনে বাড়ি করেন, এবং সেখান থেকেই আমাদের যাত্রা শুরু রায়গঞ্জে। রায়গঞ্জে মিলনপাড়া প্রাইমারি স্কুলে প্রথমে পড়াশোনা, তারপরে হচ্ছে পরবর্তীকালে রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে, এবং তার পরবর্তীতে রায়গঞ্জ বিশ্ব মহাবিদ্যালয়ে অর্থনীতি অনার্স সহ স্নাতক। আমার লেখালেখি শুরু হচ্ছে, আমি প্রাইমারি স্কুলে পড়তে পড়তে কিছুটা লিখতাম, কিন্তু পরবর্তীকালে যখন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম তখন যেন আমার ভেতরে এই রায়গঞ্জের যে সাহিত্য সংস্কৃতি যে পরিপার্শ্ব, সেই পরিপার্শ্ব দেখে আমি একটু সাহিত্য মনস্ক হয়ে পড়ি। আচ্ছা। এবং এখানে যারা মানে উত্তর দিনাজপুর জেলা যারা মানে স্তম্ভের মতো ছিলেন, ব্রততী দিয়ে একজন ছিলেন, হ্যাঁ, তারা কি তখন এখানেই ছিলেন? না, আচ্ছা, তারা এসছেন অনেক পরবর্তীতে। আমি যখন ক্লাস 10-এ পড়ি 1966 সালে, তখন আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল ছড়া। আচ্ছা। যুগান্তরের ছোটদের পাত্তারিতে। বাহ। সেটাই হচ্ছে আমার মানে প্রকাশিত যে কবিতা বা ছড়া শুরু। বাহ। কিন্তু লেখার চর্চা তার আগের থেকে ছিল। এই প্রসঙ্গে স্মরণীয় হচ্ছে, আমার যে স্কুলে পড়তাম সেই স্কুলের বাংলার যে শিক্ষক পরলোকগত বিশ্বনাথ মুখার্জি এবং প্রভাত রায়, এরা আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন, এবং সেই অনুপ্রেরণার সূত্র ধরে আজকে আমার এই যেটুকু আগমন, তাদের যে আদেশ, তাদের যে উপদেশ, এটা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে এখনো হৃদয়ে অনুরণ সৃষ্টি করে। এবং পরবর্তীকালে একটু যে তুমি বললে বদরুল ঘোষ, এরা আমার জীবনে এসছে কলেজ জীবনে। আচ্ছা। সম্ভবত বদরুল এসেছিলেন রায়গঞ্জ কলেজে 1969 সালে, সম্ভবত তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। আচ্ছা। আমার যারা সেই সময় রায়গঞ্জে যারা সাহিত্য চর্চা করতেন, ডক্টর বৃন্দাবন চন্দ্রবাচ্চী, জ্যোতির্ময় দাস, তারপর আরো যারা ছিলেন, এবং কিছুটা বড় নীরদ দা আমার থেকে, তারা আমাকে অনেকটা পথ
চলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তাছাড়া সূর্যকান্ত সিংহ, রায়গঞ্জের অভিযান পত্রিকা সম্পাদক তপন কিরণ রায়, এরকম আরো অনেকে যাদের নাম বলে হয়তো শেষ করতে হয়। পরবর্তীকালে কলেজে যখন পড়তাম তখন বাংলার দুজন অধ্যাপক, বিশেষ করে শিশির মজুমদার এবং হরিচরণ দেবনাথ, এরা আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করতো। আর একটু প্রাসঙ্গিক ভাবে বলি যে পদ্য আমার যে কাগজটা, সেখানে একবার উত্তর দিনাজপুর জেলার লিটল ম্যাগাজিন নিয়ে কাজ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আপনি লিখেছিলেন? আমি লিখেছিলাম, তার মধ্যে আমার মনে আছে অনেকে লিখেছিলেন, তার মধ্যে আপনি একজন ছিলেন। আর সেখানে যে যাদের নাম বললেন, বৃন্দাবন চন্দ্র রায়, এই সমস্ত তাদের কথা কিন্তু উঠে এসেছিল। উঠে এসেছিল যে অনেক লেখা উত্তর দিনাজপুর। এবার আমি আসার সময় ভেবেছিলাম যে পদ্মর সেই সংখ্যাটা নিয়ে আসব, কিন্তু একটি মাত্র আমার অফিস কপি রয়েছে, যার জন্য আনা গেল না। যে উত্তর দিনাজপুর জেলার সাহিত্য চর্চা, লিটল ম্যাগাজিন আন্দোলন এবং আড্ডা, পাশাপাশি যে আড্ডা ছাড়া তো কখনো লিটল ম্যাগাজিন কখনোই হতে পারে না। আড্ডা হচ্ছে নিজের মরণ স্ফুরণ প্রকাশের একটা বিরাট স্তম্ভ জায়গা, একদম বাস্তব না আমাদের এই জেলায়। মানে আপনি যেখানে যেভাবে বসবাস করেন, আপনি ব্যাংকের কর্মী ছিলেন, সেখানে আড্ডার জায়গাটা একটু বলুন, এখন কি অবস্থায় রয়েছে সেই আড্ডার জায়গাটা? আমরা যখন ব্যাংকে কাজ করতাম, আমাদের কাজ ছিল খুব মানে সময়ানুবর্তী, সময়ের সঙ্গে আমাদের পাল্লা দিয়ে চলতে হতো এবং মানুষের সঙ্গে বিভিন্ন ভাবে মেশার, বিভিন্ন ভাবে নিজেদের মধ্যে বিনিময় করাটা সুযোগ ছিল। কিন্তু সেখানে তো কথা প্রসঙ্গে কিছু সাহিত্য চর্চা বেরিয়ে আসতো, কিছু সাহিত্য কথা বেরিয়ে আসতো, কবিতা কথা, কিন্তু ব্যাপকভাবে চর্চা বা লেখার সময় ছিল না। অত্যন্ত স্বাভাবিক ভাবে তবুও চয়ন কখনো বাদ যায়নি, কখনো বাদ যায়নি। তাহলে আপনি মানে এদিকে পরিবার, এদিকে আপনার মানে চাকরির জায়গা, মানে কর্মক্ষেত্রে কাজ, পাশাপাশি এই যে সাহিত্য, এই ব্যালেন্স করে চলাটা, এগুলো তো আমরা আপনাদের থেকে শিখেছি, আপনাদের থেকে শিখেছি যে সবকিছু একসাথে ব্যালেন্স করে করা, মানে সময়টাকে আসলে তো টাইম ম্যানেজমেন্ট অবশ্যই, তাই না? প্রতিটি সেকেন্ডেই আমাদেরকে সেই সময় পাল্লা দিয়ে চলতে হয়। ঠিক ঠিক, আসল কথা। আড্ডাটার জায়গাটা যদি একটু, আড্ডাটা এই যে যেটা বলছি, আমরা যখন কলেজে পড়তাম তখন কলেজে কিন্তু মাঝে মাঝে সেমিনার হতো। সেমিনারটা ধরুন আড্ডাই, একদম মনের বিনিময়, মনের স্ফুরণ, মননের যে প্রকাশ, তার একটা বিরাট জায়গা। এবং সেখানে আমার যারা বিভাগীয় ছিল অধ্যাপক অর্থনীতি এবং বাংলা বিভাগের, তারা আমাকে কিন্তু একটা অনুপ্রেরণা দিতেন প্রতি মুহূর্তে কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়, এবং তার জন্য সেমিনারে বলা, উপস্থাপনা করা, এটা কিন্তু তাদের কাছ থেকে শেখা। এবং আমার যে প্রথম সম্পাদনা, আমি তো সম্পাদনা চয়ন পরবর্তীকালে আমার জীবনের প্রথম সম্পাদনা হচ্ছে রায়গঞ্জ বিশ্ব মহাবিদ্যালয়ের তদানীন্তন যে বার্ষিক সংকলন পাবন পত্রিকা, যখন আমি দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়ি 1969-70 সালে। তারপর দুবার আমি করেছি সম্পাদনা, দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়াকালীন। তারপরে আমি যখন সাংবাদিক হয়ে গেলাম, অনার্স গ্রাজুয়েট হয়ে গেলাম, জীবন জীবিকার স্বার্থে, দারিদ্র আমাদের জীবনে একটা সহজাত তখন না, মানে জগৎটা ওইরকমই ছিল, জীবন জীবিকার প্রয়োজনে আমাকে প্রতি মুহূর্তেই ঘুরে বেড়াতে হতো চাকরির জন্য। যাই হোক, সবার ভালোবাসার আশীর্বাদে আমি আমার ওই গ্রাজুয়েট হওয়ার পরে মাস খানেকের মধ্যে কলকাতায় সর্বভারতীয় ভিত্তিতে একটা পরীক্ষা ছিল, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, সেই পরীক্ষা দিয়ে আমি সফল হই এবং জীবনে চাকরিতে প্রথম প্রবেশ করি 1972 সালে এপ্রিল মাসে। ওখানে যে পরিবেশ আমি পেয়েছিলাম, এখানেও তো পেয়েছি, অভিযানে আড্ডা হতো, তখন আরো বোঝা যায়, কিন্তু সেই আড্ডার মধ্যে একটা সীমাবদ্ধ গণ্ডি ছিল। কিন্তু কলকাতায় বিরাট জগতে গিয়ে, মানে জগৎটা আরো বড় হলো, যে জায়গাটাতে আমি চাকরিতে প্রবেশ করলাম, সেই জায়গাটার পরিবেশ, অফিসার এইচডব্লিউবি অ্যাকাউন্টিং এক্সটার্নাল, বিরাট পরিবেশ, সেখানে বিরাট গ্রন্থাগার, বিভিন্ন পরিবেশ এবং বহু মানি গুণী এবং বহু ভালো মানুষের সংস্পর্শে ছিলাম। ওখানে যেন আমার দরজাটা আরো খুলে গেল এবং সেখানে প্রতি মুহূর্তে নানান রকম আলোচনা, পাঠ, এটা আমার জীবনকে সমৃদ্ধ করতো। এবং সেই মুহূর্তে বাংলা সাহিত্যের যে বিভিন্ন অতিমা আছে, তাদের অনেকের সংস্পর্শে এসেছি। যেমন যেমন কি বলবো, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা আমার জীবনে আরো বড় কত নাম বলবো, বিষ্ণু দে, এইসব তো মানে কি সুভাষ মুখোপাধ্যায়, তখন বাংলা সাহিত্য যখন ডমিনেট করছে, একদম একদম আপনি তাদের সংস্পর্শে এসছি। এবং সুনীল গঙ্গোপাধ্যায়, আড্ডার হয়তো কখনো কোনো আমার অফিস ছাড়া কলেজ থেকে বড় বড় প্রকাশনা দপ্তরে চলে আসতাম। তারপর আজকে যে বাংলা একাডেমি হয়েছে সেটা তখন হয়নি তো, না,
৭০ বছরের কথা বলছি, তখন সাহিত্য আড্ডার প্রাণকেন্দ্র ছিল তোমার কলেজ স্ট্রিটের কফি হাউস। সেখানে অফিসের পর বিকেল 5টার পরে মাঝে মাঝে চলে যেতাম, আর শনিবারে দেখতাম কলেজ স্ট্রিটের কফি হাউসে জমজমাট আড্ডা। সেখান থেকে বিভিন্ন অনুষঙ্গ, বিভিন্ন উপাদান সংগ্রহ করে কিভাবে সেটাকে লিপিবদ্ধ করা যায়, এই চেষ্টাটা আমি যতটুকু পেরেছি সেই মুহূর্তে করেছি। প্র্যাকটিক্যালি আমার জীবনের এই যে সাহিত্যের সঙ্গে যে আমার সম্পর্ক, এই সাহিত্য সম্পর্কের যে মূল ভিত, যে এবং সেই ভিতকে যে যারা আশীর্বাদ দিয়ে আরো দৃঢ় করেছেন, তারা হচ্ছে অধিকাংশই কলকাতার। মানে ওখানে আপনি বড় জায়গাটা দেখে, বড় জায়গাটা পেয়েছিলাম, বড় প্ল্যাটফর্মটা পেয়েছিলাম। ঠিক। আর মানে আপনি আপনার নিজের মননটাকে ওইভাবে তৈরি করেছেন। আর আজকে এসে আপনি এই জেনারেশনকে কিভাবে দেখছেন? এইভাবে বলছি, এই জায়গাটা একটু ছোট্ট করে বলি। আজকের জেনারেশনটা এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, মানুষের পছন্দ, মানুষের মনন, মানুষের চিন্তন সবকিছু পরিবর্তিত হয়, এবং তার সঙ্গে মানুষ নিজেকে যেন নিয়ে নিতে চেষ্টা করে। আমাদের সময় যে ব্যাপারগুলো ছিল, যেভাবে আমরা পরিবেশের আমরা অনেক পেয়েছি, মানে আপনি আমার অনেক আগে, কিন্তু তারপরেও আমাদের জেনারেশন আমরা এই বিনিময়গুলো, সাংস্কৃতিক বিনিময়, শুধু নিজের কথা নয়, সকলকে নিয়ে, আমি একা ব্যক্তি কোনো কথা নয়, সমষ্টির কথা, তাই না? এই জায়গাটা কিন্তু আমরা পেয়েছি, তাই না? সেই জায়গাটার একটু অভাব, আপনার কথাও তা মনে হলো। হ্যাঁ, আসল কথা একটু ছোট্ট করে বলুন, আমাদের সময়টা খুবই কম। আমি চাকরিতে পরবর্তীকালে ব্যাংকে আসার পরে, যখন রায়গঞ্জ, শিলিগুড়িতে আমার প্রথম ব্যাংকে চাকরি, তারপর রায়গঞ্জে যখন ফিরে আসি, রায়গঞ্জে রেখেছি। সেই সময় সাহিত্যের জায়গাটা খুব সমৃদ্ধ ছিল না, সেরকম পত্র পত্রিকা ছিল না। কিছু সংখ্যক বাইরের লোক যারা চাকরি সূত্রে এখানে এসেছে, জীবন জীবিকা সূত্রে, তাদের মধ্যে কিছু সাহিত্য গুণ সম্পন্ন মানুষ ছিল, আমাকে অনুপ্রেরণা দিত। আমার যে বন্ধু স্থানীয় সৌমেন চৌধুরী, আমার সঙ্গে কলকাতা থাকতে যোগাযোগ হতো, পত্রের মাধ্যমে বা যে কোনো মাধ্যমেই হোক, বা রায়গঞ্জে আসলে পরে। সে একদিন আমাকে বলেছিল, ওই রায়গঞ্জে ঘড়ির মধ্যে দাঁড়িয়ে, যে অরুণ, আমাদের একটা পত্রিকা করছি, তুই এর সঙ্গে যুক্ত হ, এবং সমাজকে, মানুষকে আমার সাহিত্যের মধ্যে দিয়ে আমার চিনতে চেষ্টা করি, ব্যক্তিগতভাবে মিশে, এবং এইভাবে একদম সাহিত্যের মধ্যে। সাহিত্য তো মানে এই যে ম্যাগাজিনটা এখানে আমি গ্রহণ করি, এবং 1978 সালের জানুয়ারি মাস থেকে আমাদের একসঙ্গে চয়ন নিয়ে চলা শুরু। তারপর দীর্ঘ এতদিন অতিক্রম, প্রায় 50 বছর, সুখে দুঃখে, আমাদের এই একসঙ্গে পথ চলা, চয়নে প্রচুর লিখেছি। হ্যাঁ, এবং এই চয়নের মাধ্যমে আমরা চেষ্টা করেছি, আমার স্থানীয় মানুষ যারা নতুন লিখছে, যাদের সম্ভাবনা আছে, তাদেরকে যথেষ্ট তুলে ধরবার চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে যারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষা প্রেমী, তাদেরকেও স্থান দেওয়ার চেষ্টা করি। না, ঠিক। চয়ন আমরা চাইবো যে, মানে আমি চাইবো ব্যক্তিগতভাবে, যেহেতু আমরা আমাদের সূচনা পর্বের দিকটায় চয়নে লিখেছি, হ্যাঁ, এখনো হয়তো তেমন লেখা হয়, তেমন লেখালেখি করার সুযোগ আমরা এখানে এখন আর অতটা পাই না। তবু আপনি যখনই লিখতে বলেন তখন লেখা হয়। চাইবো চয়ন আরো এগোক, হ্যাঁ, আপনি আরো মানে চয়নটাকে নিয়ে আরেকটু ভাবুন নতুন ভাবে, এবং তাই চাইবো চয়ন আরো দীর্ঘজীবী হোক, আপনি সুস্থ থাকুন, এটা চাইবো। মাঝখানে শুনেছিলাম আপনি একটু অসুস্থ হয়েছেন। সময়ের পরিবর্তন, সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো দেখছি, এখন যন্ত্রের সঙ্গে মানিয়ে নিতেই হবে, এটা অপরিহার্য। কিন্তু এই যে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে মননের এবং চিন্তনের পার্থক্য, এটা তো ঘটনা না। আমরা যে মনন নিয়ে একটু বড় হয়েছি, এখনকার মানুষের মনন তো এখনকার জীবনের সেই গতি নিয়ে অন্য আরো দ্রুত হয়েছে একদম। কিন্তু আমরা যেন সেই পাঠের অভ্যাস, পারস্পরিক আদান প্রদান, বিনিময়, এই জায়গাটা কিন্তু অনেক কমে গেছে। সেই জায়গায় লিখছে কে কি, এখন শুধু মানুষ নিজেকে নিয়ে ভাবছে। কিন্তু আমরা চাইবো, আপনি চাইবেন, আমিও চাইবো যে আমরা শুধু নিজেকে নিয়ে নয়, সকলকে নিয়ে যেন চলতে পারি, এরকম একটা কোথাও না কোথাও, সব ক্ষেত্রে না হলেও আমরা কিন্তু এটা চাইবো। অরুণদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করছি। আপনি ভালো থাকুন, তাহলে আমরাও ভালো থাকবো এবং অনেকদিন ছায়াটা পাবো, তাই তো? আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।